আসসালামু আলাইকুম। রিসেন্টলি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের অধীনে সিজিএ যে অডিটর এবং জুনিয়র অডিটর পাশাপাশি আরও কিছু পোস্ট নিয়ে একটা রিসার্কুলার হয়েছে। তো প্রায় 4.5 বছর পরে এই রিসার্কুলারটা হয়েছে, যেখানে আপনার অডিটরের পোস্ট আছে হচ্ছে 378টা এবং জুনিয়র অডিটরের পোস্ট আছে হচ্ছে আপনার 72টা, এবং পাশাপাশি আরও কিছু পোস্ট আছে অন্যান্য, যেমন কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটরের পদে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের যে অডিটর এবং জুনিয়র অডিটর এই দুইটা পোস্ট নিয়ে আজকে কথা বলবো, এবং এই দুইটা পোস্টের আপনার পরীক্ষা পদ্ধতি কী, এদের পোস্টিং কোথায় হয়, কাজ কি, এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে কম্পিউটার বিষয়ক যে আসলে স্কিল চেয়েছে এই সার্কুলারে, সেটার সার্টিফিকেট আসলে আপনার কি সার্টিফিকেট শো করতে হবে, সেটা কি সরকারি কোনো সার্টিফিকেট বা বেসরকারি কোনো সার্টিফিকেট শো করলে হবে কিনা, এবং আসলে আপনি কিভাবে এটার নিজেকে প্রুফ দিবেন যে আপনার কম্পিউটার স্কিল রয়েছে। তো সেই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা, তো চলুন শুরু করি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন এই সার্কুলারে অডিটরের 378টা পোস্ট এবং জুনিয়র অডিটরের হচ্ছে আপনার 92টা পোস্টের সার্কুলার হয়েছে, এবং খুবই দুঃখের বিষয় যে 4.5 বছর বা 5 বছর পরে এটা রিসার্কুলার হলেও সেই একই পোস্টে কিন্তু আপনার এটা রিসার্কুলারটা হয়েছে, অর্থাৎ আজ থেকে 4.5 বছর বা 5 বছর আগে এই সার্কুলারটা হয়েছিল, এবং সেই সময়ে এই সেম পোস্টেই এই সার্কুলারটা হয়েছিল। তো এই 4.5 বছর 5 বছর আসলে অবশ্যই কিছু সংখ্যক পদ শূন্য হয়েছে, এবং সেগুলো আসলে অ্যাড করে দিলে ভালো হতো, কিছু বেকারের আসলে চাকরি এখানে হতো। তো এটা হচ্ছে আসলে একটা দুঃখজনক ব্যাপার। পাশাপাশি এই যে অডিটর এবং জুনিয়র অডিটর এগুলোর আসলে পরীক্ষা পদ্ধতি কী সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। এই অডিটর এবং জুনিয়র অডিটরের পরীক্ষা পদ্ধতি হচ্ছে আপনার 3 ধাপে হয়। এখানে হচ্ছে আপনার প্রিলি, রিটেন এবং হচ্ছে ভাইবা, এই 3 ধাপে আপনাকে পরীক্ষা দিয়ে দেন হচ্ছে উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে একটু বলে রাখা ভালো যে অডিটরের যে পোস্টটা এটা হচ্ছে আপনার 11তম গ্রেড, এবং জুনিয়র অডিটর হচ্ছে আপনার 16তম গ্রেড, এবং এগুলার প্রমোশন খুবই স্মুথ, খুব ভালো, খুব দ্রুতই প্রমোশন হয়। পাশাপাশি এগুলোর প্রমোশনের ক্ষেত্রে কিন্তু আপনার এক্সাম দিয়ে প্রমোশন পেতে হয়। হ্যাঁ, একটা এক্সাম আছে SAS, এই এক্সামগুলো দিয়ে আপনাকে পরবর্তী যে পোস্ট আছে সেই পোস্টে আসলে আপনি যেতে পারবেন। তো পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, প্রমোশন সম্পর্কেও জানলাম। পাশাপাশি এখন আমরা একটু জানি যে এটা আসলে এমসিকিউ যেটা আছে সেটা আসলে কত মার্কের হয়, পরীক্ষা পদ্ধতির মধ্যে এটা আসলে পড়ে। এটার এমসিকিউটা হচ্ছে 100 মার্কের একটা এমসিকিউ হবে আপনাদের। এখানে হচ্ছে 80টা, বিগত পরীক্ষা যেটা হয়েছিল সেই অনুসারে আমি বলতেছি, এখানে 80টা এমসিকিউ থাকে, এবং হচ্ছে আপনার প্রতিটা যে এমসিকিউ তার মার্ক হচ্ছে আপনার 1.25, ঠিক আছে। এবং এখানে হচ্ছে কাট মার্ক প্রায় থাকবে হচ্ছে আপনার 90-এর কাছাকাছি, 85-90 যদি আপনি পান তাহলে আপনি এখানে আসলে প্রিলিতে উত্তীর্ণ হতে পারবেন। বিকজ এই পরীক্ষাটা বা এমসিকিউ পরীক্ষাটা আসলে জব সলিউশন বেস পরীক্ষা হয়, ঠিক আছে, জব সলিউশন বেস। তো আপনারা যারা এই পরীক্ষাটা দিবেন বা আসলে এই চাকরিটা চাচ্ছেন, প্রিলি উত্তীর্ণ হতে চান বা প্রিলি কোয়ালিফাই করতে চান, তাদের জন্য 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির প্রিপারেশনের যে প্রিলি একটা পিডিএফ বই আছে আমার ডিসক্রিপশন বক্সে, এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। কমেন্ট অপশন আপনি চেক করলে এটা পেয়ে যাবেন, সেখানে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে আপনি এটা পারচেস করে নিতে পারেন, এবং ওটা আসলে জব সলিউশন বেজই। এটা হচ্ছে আপনার মেইনলি আপনি আসলে কী কী পড়বেন, দেখুন প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে পড়তে হবে 11 থেকে 20তম গ্রেডের যে সমস্ত জবগুলো আছে, যেমন এর মধ্যে প্রাইমারি পড়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে ইউনিয়ন সমাজকর্মী, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ধরুন যুব উন্নয়নের কিছু পোস্ট আছে। তো এই ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষাগুলোর প্রিলির আপনার যে টপিকগুলো আছে সেগুলো, বা প্রিলির যে জব সলিউশনটা আছে সেটা যদি আপনি পড়ে ফেলতে পারেন তাহলে এটাতে আপনি উত্তীর্ণ হতে পারবেন। ওকে, তো পরীক্ষা পদ্ধতি, প্রমোশন এবং এটা ডিটেলটা গেল। আমরা এবার আসি যে এটার আসলে পোস্টিংটা কোথায় হয়। আপনি এখানে এই যে সিজি অডিটর যেটা, এটার আসলে পোস্টিংটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হতে পারে, পাশাপাশি ঢাকায়ও হতে পারে, এবং এটার খুব বড় একটা সুযোগ বা অপরচুনিটি হচ্ছে এটার পোস্টিংটা নিজ জেলায় হয়, ঠিক আছে। আপনি প্রথমেই হয়তো পাবেন না, প্রথমে আপনাকে 2-3 বছর ঢাকা বা অন্য অন্য জেলায় করা লাগতে পারে, তারপরে হচ্ছে পোস্ট খালি থাকা সাপেক্ষে আপনি নিজ জেলায় আসার জন্য আপনি ট্রান্সফার আবেদন করতে পারেন, এবং ট্রান্সফার আবেদন করলে দেন সেখান থেকে আপনি নিজ জেলায়, নিজ জেলা বা উপজেলা যে সমস্ত অফিস আছে সেখানে আপনি চলে আসতে পারেন। এবার এই অডিটরের আসলে কাজ কী, দেখুন আপনার যদি একটা উপজেলায় পোস্টিং হয়, একটা উপজেলা অফিসে যদি পোস্টিং হয়, তো সেখানে সেই উপজেলায় যত সরকারি কর্মকর্তা আছে তাদের বেতন ভাতা পেনশন এই রিলেটেড যে আপনার ডকুমেন্ট বা এই রিলেটেড যে ফাইন্যান্সিয়াল যে কাজকর্মগুলো সেগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। প্রতি মাসে তাদের বেতন ভাতা পেনশন এগুলা অ্যাপ্রুভাল দিয়ে
পাঠাতে হবে এবং তারপরেই কিন্তু তারা এই টাকাগুলো বা এই স্যালারিগুলো তারা পাবে, তারা বেতন ভাতা পেনশন পাবে। তো এটা কিন্তু খুবই একটা গুরু দায়িত্ব এবং এই ক্ষেত্রে আপনার হয় কি যে যেহেতু আসলে অন্য সকল সরকারি কর্মচারীদের নিয়ে আপনি কাজ করতেছেন, আসলে এই জায়গাটা এই যে এটা করার সুবিধার্থেই অন্যান্য সকল অফিসের সরকারি কর্মচারীদের সাথে আপনার একটা মানে কর্মকর্তা কর্মচারী যেই হোক আপনার একটা ভালো সুসম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এখানে। এবং এই যে সরকারি যে অফিসগুলো থাকবে আপনার ওই উপজেলায়, তারা যে টিএডিএ বিলগুলো নিবে, অর্থাৎ দেখা গেছে তারা এক জায়গায় গেছে একটা কাজে, সেখানে একটা বিল হয়েছে, তো সেই বিলের একটা ভাউচার আপনাকে দিবে, আপনি সেই ভাউচার পরীক্ষা নিরীক্ষা করবেন যে সেটা ঠিক আছে কি না, সেটা অডিট করবেন, অডিট করে সেটা হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে। তো এখানেও কিন্তু মোটামুটি ভালো একটা দায়িত্ব, অর্থাৎ সেই সমস্ত সরকারি কর্মকর্তারা আপনার অ্যাপ্রুভালের উপরে হচ্ছে তারা এই টিএডিএ এবং হচ্ছে যে বিলগুলো আছে, যে বিলগুলো সাবমিট করে সেগুলো পাবে। সরকারের যে সমস্ত প্রকল্প আছে, বিশেষ করে উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প যেখানে হচ্ছে সরকার বিভিন্ন অর্থ আসলে ব্যয় করে, সেই সমস্ত প্রকল্প যে অর্থগুলা ব্যয় হচ্ছে সেটা সঠিক খাতে ব্যয় হচ্ছে কিনা সেটাও আসলে আপনাকে তদারকি করতে হবে। একটা উপজেলার আন্ডারে আর কি, ওই উপজেলার আন্ডারে যে ধরুন একটা রাস্তা হয়েছে এলজিডি করছে, তো এলজিডির আন্ডারে একটা রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা তৈরি হলে সেই রাস্তাটা তো একটা কন্ট্রাক্টর করছে, তাই না? একটা হচ্ছে আপনার কন্ট্রাক্টর হচ্ছে কাজ নেই সেটা করছে, তো এই যে কন্ট্রাক্টর কাজটা করলো এবং যে তাকে যে বিলটা দেয়া হবে সেটা আসলে সঠিকভাবে সেটা দিচ্ছে কিনা, সঠিকভাবে আসলে ওই কন্ট্রাক্টরটা পাচ্ছে কিনা সেটারও পরীক্ষা নিরীক্ষা বা অডিট করে আপনাকেই আসলে এটা অ্যাপ্রুভাল দিতে হবে। তো এটাও কিন্তু আসলে একটা গুরু দায়িত্ব। তো এই ক্ষেত্রেও দেখা যায় যে অনেকের সাথে সুসম্পর্ক হওয়ার একটা সুযোগ এখানে তৈরি হয়। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার অডিটর জুনিয়র অডিটরের কাজ, এই কাজগুলো প্রায় সেম। জুনিয়র অডিটর একজন অডিটরকে সাহায্য করে এবং অডিটরের তুলনায় জুনিয়র অডিটরের কাজের চাপটা একটু বেশি থাকে। আসলে এভাবে করে যদি আপনার পোস্টিং জেলায় হয় তো আপনি জেলায় পর্যায়ে করবেন, যদি দেখা গেছে বিভাগীয় পর্যায়ে হয় তো বিভাগীয় পর্যায়েগুলো করবেন। তো এভাবে করে আসলে এই কাজগুলো আপনাকে করতে হবে। এবার আমরা জানলাম হচ্ছে পরীক্ষা পদ্ধতি, তারপরে প্রমোশন, এটার কাজ এবং হচ্ছে আপনার এখন আমরা জানবো যে হচ্ছে কম্পিউটার যে আসলে স্কিলটা চেয়েছে। দেখুন এটা হচ্ছে যখন এই সার্কুলারটা হয়েছিল 2021 সালের দিকে, তো তখন কিন্তু কম্পিউটার যে স্কিল সেটা কিন্তু আসলে চাইনি, ঠিক আছে? কম্পিউটার স্কিলটা আসলে চাইনি। তো এই যে নতুন করে রিসার্কুলার দিয়েছে এখানে কিন্তু কম্পিউটার স্কিলটা চেয়ে বসেছে। তো এই ক্ষেত্রে কম্পিউটার স্কিলের দুইটা আসলে ক্যাটাগরি, দুইটা পোস্টে দুইটা ক্যাটাগরিতে চাইছে। যেমন হচ্ছে অডিটর যে পোস্ট, এই অডিটর পোস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার বলেছে যে শুধুমাত্র এমএস ওয়ার্ডে আপনার একটা স্কিল থাকতে হবে, অর্থাৎ এমএস অফিস। তো এমএস অফিসের মধ্যে পরে হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, এই জিনিসগুলো। আর ওইদিকে এখানে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল টেস্টের কথা বলা হয় নাই। ওইদিকে জুনিয়র অডিটরের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার বাংলা এবং ইংরেজি যে টাইপিং গতি বা টাইপিং যে স্পিড, এই টাইপিং স্পিডের উপরে কিন্তু আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে, ঠিক আছে? সেই প্র্যাকটিক্যাল এক্সামে যদি আপনি সেখানে উত্তীর্ণ হন তাহলেই আপনার কম্পিউটার যে টেস্ট বা কম্পিউটার যে স্কিল আছে সেটা তারা বুঝবে, দেন হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো দুইটার ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের যে স্কিলের কথা বলা হয় সেটা দুই রকম। এখন অডিটরের ক্ষেত্রে শুধুমাত্র একটা সার্টিফিকেট দেখাইলেই ইটস ওকে এনাফ, হ্যাঁ আপনি এটা সম্পর্কে জানেন, আপনার ওখানে টেস্ট দিতে হবে না। কিন্তু জুনিয়র অডিটরের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট দেখাতে দিতে হবে, পাশাপাশি টেস্টও দিতে হবে। তো এখন আসি যে এই সার্টিফিকেট আসলে আপনি কোথা থেকে কালেক্ট করবেন বা কোন সার্টিফিকেট লাগবে। দেখুন এখানে সব থেকে বেটার হয় যে যে কারিগরি যে আমাদের ইনস্টিটিউশনগুলো আছে, সরকারি যে টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এইগুলো থেকে যদি আপনি একটা 6 মাস বা 3 মাস বা 3 মাস না, মোটামুটি 6 মাসের একটা কোর্স হলে বেটার, সবচেয়ে ভালো। 6 মাসের একটা কোর্স যদি করে আপনি এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে রাখতে পারেন, এই সার্টিফিকেটটা শো করলে এখানে আর কোনো কোশ্চেন থাকবে না। পাশাপাশি যদি আপনার আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন এবং সেখানে দেখা গেছে যে আপনার কোনো একটা কোর্সে কম্পিউটার কোর্স ছিল এবং তার মার্কশিট আছে এবং সেই ইনস্টিটিউশন থেকে, সেটাও তো সরকারি ইনস্টিটিউশন তাই না, সেখান থেকেও তো আপনাকে সার্টিফিকেট করতে, সেটা সরকারি সার্টিফিকেট। তো সেখান থেকে যদি আপনি ওই মার্কশিটটা হচ্ছে দেখাতে পারেন, পাশাপাশি ওই ইনস্টিটিউশন থেকে অর্থাৎ আপনার ইউনিভার্সিটি থেকে যদি আপনি একটা কম্পিউটার কোর্সের একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারেন এবং আহ, কর্তৃপক্ষকে যদি আপনি বোঝাতে সক্ষম হন যে হ্যাঁ আমার যে কোর্স ছিল সেই কোর্সগুলোতে 6 মাসের একটা কোর্স আমার কম্পিউটার উপরে ছিল এবং সেখানে আমি এই সমস্ত যে এমএস অফিস প্রোগ্রামিং বা আদার যাই হোক, যেহেতু এমএস অফিসটা চেয়েছে, আপনি যদি সেটার প্রুফটা দিতে পারেন যে হ্যাঁ এটা হচ্ছে আপনাকে তারা করিয়েছে এবং এই মর্মে তারা যদি একটা সার্টিফিকেট দেয়, তো সেটা দেখাইলেও আসলে আই থিঙ্ক এখানে কোনো আটকানোর কোনো সুযোগ নাই। তবে সব থেকে বেটার হয় যদি আপনি সরকারি কোনো যে কারিগরি ইনস্টিটিউশন আছে এখান থেকে যদি 6 মাসের আলাদা একটা কোর্স আপনি করে নিতে পারেন, এটা সব থেকে বেটার।
তো এই হচ্ছে আপনার মোটামুটি যে অডিটর এবং জুনিয়র অডিটরের কাজ, প্রমোশন, পরীক্ষা পদ্ধতি এবং হচ্ছে পোস্টিং এবং কম্পিউটার রিলেটেড যে আপনাদের কোশ্চেনগুলো সেগুলো সম্পর্কে আশা করি আপনার আইডিয়া পেয়ে গেছেন। তো এই পরীক্ষাটা যারা দেবেন আবারও বলি, তাদের জন্য 11 থেকে 20তম গ্রেডের একটা জব সলিউশন, রিসেন্ট জব সলিউশন পিডিএফ বুক আছে, পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এটা কালেক্ট করে নিয়ে পড়তে পারেন। পড়লে আশা করি এর বাইরে আর কিছু লাগবে না, আপনারা পিলিতে উত্তীর্ণ হয়ে যেতে পারবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।